নওশাদ সন্ধ্যায় ঢাকায় ল্যান্ড করলো। শোয়েব অফিসের একটা জরুরি কাজে ব্যস্ত ছিল, তাই রিসিভ করতে আসতে পারেনি। গাড়ি নিয়ে ড্রাইভার বাহার এসেছে। ইমিগ্রেশনের কাজ শেষ করে গাড়িতে উঠতে আরও আধ ঘন্টা সময় লাগলো। এয়ারপোর্ট রোড দিয়ে গাড়িটা যখন বাসার দিকে ফিরছে, আকাশে তখন এই বড় চাঁদ। ওর মনটা ভালো হয়ে গেল চাঁদটা দেখে। হেরাকে নিয়ে ছাদে বসে চাঁদ দেখলে কেমন হবে, ভাবনাটা মনে আসতেই এত হাসি পেল ওর। কী সব ভাবছে সে, শুধু আজ না, গত কয়েকদিন সে যা কিছু সুন্দর দেখছে, ওর মনে হয়েছে হেরা দেখলে খুব আনন্দ পাবে। এসব কিছুই তো সে দেখেনি জীবনে। হেরা ওর কাছে চুড়ি চেয়েছিল, যাওয়ার সময় কাউকে বলে যাওয়ার কথা ভুলে গিয়েছিল সে, কিন্তু দোহা এয়ারপোর্টে গোল্ডের দোকানগুলো দেখে ওর মনে পড়ে গেল হেরার চুড়ির কথা। মেয়েটা কাচের চুড়ি চেয়েছিল, নওশাদ ওর জন্য সোনার চুড়ি এনেছে অনেকগুলো, বিভিন্ন ডিজাইনের চুড়ি, গলার চেইন, কানের দুল, কসমেটিক্স। বহু বছর পর সে কারোর জন্য এত কিছু শপিং করলো। সোফিয়াতে ডলসি অ্যান্ড গাবানার একটা হ্যান্ডব্যাগ দেখে ওর চোখ আটকে গেল, সঙ্গে সঙ্গেই কিনে ফেলল। দাম শুনলে হেরা আঁতকে উঠবে নির্ঘাত। আঁতকে উঠবে কি, বেহুশ হয়ে যাবে। থাক, সব কিছু শোনার কী দরকার। মনে মনে হাসছে নওশাদ। এসব গিফট কিভাবে ওকে দেবে এটা ভাবতেই লজ্জা লাগছে ওর। গাড়ি থামতেই রিয়াজ দরজা খুলে সালাম দিয়ে পাশে দাঁড়ালো। কি অবস্থা রিয়াজ? ভালো স্যার। আব্বার শরীর ঠিক আছে? জি স্যার। ড্রয়িং রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আনারের মা এসে দাঁড়ালো সামনে। নওশাদ মনে মনে একটু আশা করেছিল হেরা ওর আসার খবর শুনে সামনে আসবে। চোখ তুলে আশেপাশটা দেখছে যখন আনারের মা বলে উঠল, স্যার, নতুন আম্মা নিজের ঘরে। ও আচ্ছা, আমি রুমে যাচ্ছি, কফি পাঠাও আমার জন্য। সিঁড়ির কাছে যেতেই আনারের মা পেছন থেকে ডেকে উঠল, স্যার। কিছু বলবে? নওশাদের পেছন ফিরে তাকালো। নতুন আম্মার শরীর খুব খারাপ, ডাক্তারের কাছে নেওয়া দরকার। কেন, কি হয়েছে? আম্মার শ্বাস টানার সমস্যা আছে, বাড়ছে খুব। মানে? শ্বাসকষ্ট, খুব ঠান্ডা লাগছে স্যার, দম ফেলতে পারে না, আর কাশতে কাশতে জীবন শেষ। কয়েক রাত ঘুমায় নাই। কি বলছো এসব, কবে থেকে? আপনি যাওয়ার 2 দিন পর। খুব বাড়াবাড়ি স্যার। কোথায় এখন? বলেই নওশাদ দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। পিছনে পিছনে আনারের মাও উপরে উঠে উঠল। গেস্ট রুমের দরজার সামনে এসে নওশাদ 2 সেকেন্ড থমকে দাঁড়ালো, তারপর দরজা খুলে ভেতরে ঢুকলো। আনারের মা দরজায় দাঁড়িয়ে আছে, সে বুঝতে পারছে না সে ভেতরে ঢুকবে কি না। নওশাদ রুমে ঢুকে দেখে হেরা ঘুমাচ্ছে। হালকা গোলাপি রঙের একটা চাদরের ওপর সাদা একটা নকশি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে পাশ ফিরে। কাছে যেতেই মুখটা দেখলো, ফর্সা মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ঘুমের মধ্যে। নওশাদ কিছুক্ষণ তাকিয়ে রইল। হেরা, হেরা। গভীর ঘুমে হেরা, কোনো সারা শব্দ নেই। নওশাদ আনারের মায়ের দিকে তাকালো। এত খারাপ অবস্থা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি কেন? আম্মা বলল ঠিক হয়ে যাবে, এমন নাকি হয় ওনার। শোয়েবকে বলনি? বলছিলাম সকালে, কিন্তু উনি জলদি জলদি অফিস গেল গা। বাসায় এতগুলো মানুষ মিলে একজনের খেয়াল রাখতে পারলে না? আমি বারবার বলে গেলাম ওর যেন কোনো সমস্যা না হয়। নওশাদ আবার হেরাকে ডাকলো। হেরা। সারা রাত ঘুমায় নাই স্যার, আমি ডাকতাম। হাত তুলে নওশাদ না করলো আমি দেখছি বলে আনারের মায়ের দিকে তাকাতেই আনারের মা ঘর থেকে বের হয়ে গেল। নওশাদ ঝুঁকে হেরাকে আবার ডাকলো। এবার ওর হাতটা ধরে একটু ঝাঁকুনি দিতেই হেরা চোখ খুলে তাকালো। নওশাদকে দেখেই হেরা চমকে উঠল। উঠে বসে পাশে রাখা ওড়নাটা দিয়ে ঘোমটা দিয়ে ফেলল। এ কি অবস্থা তোমার? আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে, কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ, চোখ লাল হয়ে আছে। আমার একটু এজমার সমস্যা আছে, ওটাই বেড়ে গেছে, ঠিক হয়ে যাবে। হেরা কাঁচতে কাঁচতে বলল, তুমি ডাক্তারের কাছে যাওনি কেন? আনারের মা বলল তুমি কোনো ওষুধ খাওনি। আমি সবাইকে বলে গেলাম তোমার খেয়াল রাখার জন্য। নওশাদ হেরার পাশে বিছানায় বসল। হেরা লজ্জায় একটু গুটিয়ে গেল যেন। তোমার কি এখনো শ্বাসকষ্ট হচ্ছে? রাত হলেই বাড়ে, ঠিক হয়ে যাবে। একটা ইনহেলার হলেই ভালো হয়ে যাব। তুমি বললেই তো হবে না, ডাক্তারের সাথে কথা বলতে হবে। আচ্ছা, কবে থেকে তোমার এই আজমা? স্কুলে যখন পড়তাম তখন থেকেই। একটু ঠান্ডা লেগে গেলে কষ্ট হয় আমার। ভালো করে ডাক্তার দেখিয়েছো কখনো? নানা ভাই একবার একজন ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল, তিনি ইনহেলার দিয়েছিল।
কথা বলেই হেরা ওড়না মুখের সামনে চেপে কাশতে শুরু করলো। কোনো কথাই আর বলতে পারছে না। অবস্থা তো তোমার খুব খারাপ, কফ জমে গেছে। নওশাদ উঠে দাঁড়ালো, তারপর মোবাইল বের করে ছোট ভাই ফারহানকে ফোন দিল। হ্যালো ফারহান। কেমন আছো ভাইয়া? কখন আসছো তুমি? আমি ভালো আছি, এই তো এলাম। আচ্ছা, অ্যাজমার সমস্যা নিয়ে কোন ডাক্তারের কাছে যাওয়া যায় বলতো? তোর পরিচিত আছে কার সমস্যা ভাইয়া? আমি সিরিয়াল দিয়ে রাখবো। সিরিয়াল না, এক্ষুনি লাগবে। ঠিক আছে, আমি কথা বলে জানাচ্ছি তোমাকে। কিন্তু সমস্যাটা কার? হেরার। ও আচ্ছা, ভাবি। হ্যাঁ, এক্ষুনি আমার ডাক্তার লাগবে ফারহান। আজ 4 দিন তীব্র শ্বাসকষ্টে ভুগছে, কোনো ওষুধ খায়নি। আমি এসে দেখি দমই ফেলতে পারছে না। আশ্চর্য, আমাকেও তো তোমার বাসা থেকে কেউ বলেনি। শোয়েবও জানে না, আমি এসে দেখি পুরো অবস্থাই খারাপ। তুমি অস্থির হয়ে না ভাইয়া, আমি তোমাকে 2 মিনিটের মধ্যে ফোন দিচ্ছি। ফোন রেখে নওশাদ তাকিয়ে দেখে হেরা ওর দিকে তাকিয়ে আছে বড় বড় চোখ করে। এভাবে কি তাকিয়ে দেখছো? কিছু না, এত অস্থির হবে না প্লিজ। আদা চা খেলেই কাশি ঠিক হয়ে যাবে আমার। তাই যদি হতো তুমি নিশ্চয়ই আদা চা খাচ্ছিলে কদিন, এতক্ষণে ঠিক হয়ে যেত। যাও, রেডি হও, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। আপনি এত দূর থেকে কষ্ট করে আসলেন, আজ পরে গেলেও তো হতো। হেরা, আমি হেঁটে আসি নাই, প্লেনে আসছি। এমন কোনো কষ্ট হয় নাই। তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি এখন। তুমি তো কথাই বলতে পারছো না। যাও, রেডি হও, আমি আসছি। বলে নওশাদ রুম থেকে বের হয়ে গেল। হেরার একটা ভালো লাগা অনুভূতি হচ্ছে, তার জন্য মানুষটা ব্যস্ত হয়ে গেছে। এভাবে তার অসুখে নানা ছাড়া কেউ ব্যস্ত হয়নি কখনো। কত সে এরকম শ্বাসকষ্ট নিয়ে বাড়ির বড় বড় চাদর কাঁথা ধুয়েছে, ঘর মুছেছে। মামিরা বিন্দুমাত্র সহানুভূতি দেখায়নি। হেরার চোখে পানি চলে আসলো। আনারের মা দরজায় এসে দাঁড়ালো। আম্মা ওঠেন, ভাও হন। কি বললে? কাপড় পরেন, যান। ডাক্তারের কাছে যাবেন না? যাচ্ছি। হেরা সুমনার কিনে দেয়া একটা বেগুনি রঙের 3 পিস পরল, চুল আশ্রয়ে একটা বেনি করল। কি মনে করে চোখে একটু কাজল লাগালো। এই প্রথম সে নওশাদের সঙ্গে বের হচ্ছে, হোক ডাক্তারের কাছে। তবুও তো মানুষটার সঙ্গে যাচ্ছে সে। আজও ওর পাশে বিছানায় যখন বসলো মানুষটা, তখন তার কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল মানুষটা বসে থাকুক আর একটু ওর কাছে। নিজের ভাবনায় নিজেই লজ্জা পেয়ে গেল হেরা। আম্মা, আয়নার সামনে দাঁড়ায় হাসেন কেন? আনারের মা তাকিয়ে আছে ওর দিকে। কিছু না, এমনি। আপনার শরীর খারাপ, তাও জামাটা পরাতেই কি সুন্দর লাগতাছে আম্মা। এরকম সাজগোজ কইরা থাকবেন সব সময়। নতুন বউ মানুষ, আপনি সাজলে কত ভালো লাগে দেখতে। শাড়ি পরলে আপনারে না জানি কত সুন্দর লাগবে। শাড়ি পরতে পারেন না আম্মা? তোমার স্যার কোথায়? নিজের রুমে যান আপনি। না থাক, এখানেই থাকি। খুব হাঁচি হচ্ছে, ওনার সামনে হাঁচি কাশি দিতে আমার ভালো লাগছে না। আপনার কষ্ট দেখা আমারই কষ্ট হইতাছে আম্মা। যান ডাক্তারের কাছে, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হইয়া যাইবেন। হেরাকে নিয়ে নওশাদ ওর ডাক্তার ছোট ভাইয়ের পরিচিত বক্ষভেদী বিশেষজ্ঞের কাছে নিয়ে গেল। ডাক্তার এক্স-রে করাতে দিলেন, নেবুলাইজ করলো। সব কিছু নওশাদ পাশে থেকে করালো। হেরার কেন জানি নওশাদের পাশে থাকাটা খুব ভালো লাগছে। ওর কাছে মনে হচ্ছে ওর শ্বাসকষ্ট নওশাদকে দেখে কমে গেছে। ওর ঔষধ লাগবে না, নওশাদ পাশে থাকলেই ও ভালো হয়ে যাবে। ডাক্তার এক গাদা ঔষধ দিল, জোর দিয়ে বলল কোনোভাবেই ঠান্ডা না লাগাতে। নওশাদ নেবুলাইজার মেশিন কিনে নিয়ে এলো। আসার সময় গাড়িতে উঠে নওশাদ বলল, প্রথম দিন ঠান্ডা লাগতে ওষুধ খেলে এত কষ্ট হতো না। আমারই ভুল হয়েছে। তোমার গলা বসে গিয়েছিল দেখে তখনই ওষুধ এনে দেওয়া উচিত ছিল। এখন থেকে ঠান্ডা লাগার কোনো কাজ করবে না। এসি খারাপ লাগলে বন্ধ করে দেবে। আমি এসি দিই নাই, কিন্তু রাতে অটোমেটিক দেখি এসি অন হয়েছিল। অটোমেটিক তো এসি অন হয় না, এসি কেউ না কেউ অন করেছে। যাই হোক, খুব সাবধানে থাকবে। এই যে দম ফেলতে পারছো না, আমারই তো দেখে খারাপ লাগছে। আপনাকে ঝামেলায় ফেলে দিলাম। ঝামেলার কথা না, আমি অসুস্থ হয়ে যা নিয়মের বাইরে চললেই। যাদের এমন অসুস্থতা থাকে যে নিয়মের বাইরে গেলে অসুস্থ হয়ে যায়, তাদের খুব সতর্ক থাকতে হয়, বুঝলে? আপনি অসুস্থ হয়ে যান? কি হয় আপনার? আমার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে পায়ের জয়েন্টে খুব ব্যথা হয়। আমি একদম বিছানাবন্দি হয়ে পড়ি। খুব কষ্ট হয়? খুব কষ্ট হয়, হাঁটতে পারি না। শোয়েব বাসায় এসে সব শুনেছে। আনারের মায়ের ওপর তার এত রাগ হলো। আনারের মা, তুমি 4 দিন ধরে উনি অসুস্থ, আর আজ সকালে বললে আমাকে, তাও কি বললে? ওনার ঠান্ডা লেগেছে? তাই তো, ঠান্ডা লাগছে দেখেই তো এত কষ্ট হচ্ছিল। হারে বোকা মেয়ে, মানুষ শ্বাসকষ্ট হচ্ছে এটা বললে না কেন?
আপনার ফোন আইসা গেল, তাই তো আর কিছুই বলতে পারলাম না। আপনিও অফিসে গেলেন গা। ফোন দিয়ে বলতা। এখন মামা কি ভাববে আমি একজন মানুষের খেয়াল রাখতে পারলাম না। আর একটা কথা, জুথি খালামণি এসে ওনাকে এত কথা শুনিয়ে গেল, সেটাও তো বলনি। লাভ কি হইতো? ওনারা দুই বোন তো এমনই। তোমাকে লাভ লোকসান চিন্তা করতে হবে না আনারের মা। রিয়াজ ভাই না বললে তো জানতামই না এই ঘটনা। আমাকে সব কিছু মামাকে বলতে হবে, কারণ দায়িত্ব মামা আমাকে দিয়ে গিয়েছিল। শোয়েব যখন আনারের মায়ের সঙ্গে কথা বলছে তখন ওই নওশাদ আর হেরা বাসায় এসে পৌঁছালো। শোয়েব ছুটে এলো ওদের কাছে, নওশাদকে দেখেই বলল, সরি মামা, আমি জানতামই না মামির এত শরীর খারাপ ছিল। নওশাদ শুধু শোয়েবের দিকে তাকিয়ে হাসল। আনারের মা, পারুল কেউ বলে নাই আমাকে ওনার শরীরের এই অবস্থা। আজকে সকালে বলল ঠান্ডা লেগেছি, আমি ভেবেছি নর্মাল ঠান্ডা। সরি মামা। ইটস ওকে, ব্যাপার না। ডাক্তার কি বলেছি? ওষুধ দিয়েছে, নেবুলাইজ করতে হবে 3 বার দিনে। হেরা নওশাদের দিকে তাকিয়ে বলল, আমি উপরে যাই। যাও, আমি আসছি। হেরা চলে যাওয়ার পর শোয়েব আবারও নওশাদকে সরি বলল। আচ্ছা ঠিক আছে, এতবার সরি বলতে হবে না। মামা, আর একটা ঘটনা ঘটেছি। নওশাদ শোয়েবের দিকে তাকালো। কি? 2 দিন আগে জুথি খালামণি এসেছিল। তারপর? মামিকে ডেকে অনেক কথা শুনিয়েছেন। নওশাদ শোয়েবের দিকে তাকিয়ে আছে। তুমি ছিলে তখন বাসায়? না মামা, এটাও ওরা আমাকে বলেনি, আজ রিয়াজ ভাই বলল। ঠিক আছে, মনে হয় সময় এসেছে সবার প্রশ্নের উত্তর দেওয়ার। বুঝলাম না শোয়েব, নওশাদ আজমি যখন একটা ডিসিশন নিয়েছে সবার মধ্যে এত মাথা ব্যথা কিসের? লাইফটা তো আমার নাকি, আমি ঠিক করবো আমি জীবনে একা থাকবো নাকি সঙ্গী খুঁজে নিব। কখন কাকে নিব তাও আমি ডিসাইড করব। কারো কিছু বলার থাকলে সে আমাকে বলুক, ওকে বলার কি দরকার? শোয়েব চুপ করে শুনছে শুধু। নওশাদ দোতলার দিকে আসতে নিল, শোয়েব ডাক দিল, মামা। আর কিছু বলবে? বড় দুলা ভাইয়ের প্রমোশন হয়েছে, এসিপি হয়েছেন। আখির হাজব্যান্ড? গুড। মামা, পোস্টিং হয়েছে সেই উত্তরবঙ্গের একটা জেলায়। সমস্যা কি? ভালো তো, একটা জেলার এসপির কত পাওয়ার থাকে। মামা, আমার ভাগ্নি 2টা ঢাকায় প্রাইভেট ভার্সিটিতে পড়ে। আপা দুলা ভাইরা ওখানে চলে গেলে এরা থাকবে কোথায়? আমাদের বাসা তো সেই দূরে। বসুন্ধরা এলাকায় ওদের ভার্সিটি প্রতিদিন আসাও ঝামেলা। আর আমাদের বাসার পরিস্থিতি তো জানেনই, পড়াশোনার কোনো পরিবেশ নেই। কি চায় আখি? আপনি যদি হোম মিনিস্টারকে বলে ঢাকায় পোস্টিং করে দিতেন। দুলাভাই তো ওখানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপা মেয়ে 2টার জন্য যেতে চাইছে না। নওশাদ বলল, শোয়েব, প্রমোশন পোস্টিং ফেরানো উচিত হবে না, বুঝে দেখো। আমি মিনিস্টারকে বলে ঢাকায় রেখে দিতে পারি, কিন্তু সব চাকরির একটা নিয়ম সৌন্দর্য আছে। মেয়ে 2টার জন্য চিন্তা করছে আপা। আমাদের জয়েন্ট ফ্যামিলির পড়াশোনা পরিবেশ নেই, আর সেই পুরান ঢাকান থেকে প্রতিদিন বসুন্ধরায় আসা যাওয়াও ঝামেলা। নওশাদ কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, এক কাজ করা যায়, এই বাড়িতেই থাকো আখির মেয়েরা। এত বড় বাড়ি খালি পড়ে আছে, আর 6-7 মাস পর না হয় মিনিস্টারকে বলে জামাইকে ঢাকায় নিয়ে আসলাম। মামা, দুলাভাইয়ের তো কোনো সমস্যা নেই, আপাই বেশি মেয়েদের জন্য অস্থির হচ্ছি। তুমি বলে দেখো মেয়েরা এখানে থাকলে কোনো সমস্যা হবে কিনা। সমস্যা কিসের মামা? এই বাসা থেকে ওদের ভার্সিটি কত কাছেই। ড্রাইভার দিয়ে আসলো নিয়ে আসলো প্রতিদিন। আমি চিন্তা করেছি হেরাকে ভার্সিটি ভর্তি করে দেব, ও 2জন সঙ্গী পাবে। সমবয়সী 2জন থাকলে হেরার ভালো লাগবে। সেটাই মামা। তুমি কথা বলে দেখো আখি, আর ওর হাজব্যান্ড কি বলে। জি মামা। নওশাদ উপরে উঠে এলো। হেরার ঘরের দরজায় নক করতেই আনারের মা দরজা খুলে দিয়ে নওশাদকে দেখেই ঘর থেকে বের হয়ে গেল সে। হেরা ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল। নওশাদ ঘরে ঢুকলো। তোমার সঙ্গে একটু কথা ছিল হেরা। জি। জুথি তোমাকে কি বলেছে? হেরা কি বলবে বুঝতে পারছে না, ওর ওসব কথা বলতে ইচ্ছে করছে না। নওশাদ বিছানায় বসলো। বলো কি বলেছে। তেমন কিছু না। হেরা তোমাকে বলেছি না আমার কাছে সব কিছু বলবা। হেরা যেমন দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়েই রইল। বলো। উনি জানতে চাইছিলেন আপনার সঙ্গে কিভাবে পরিচয়, বিয়েটা কি করে হলো। আর এইটুকুই। নওশাদ কয়েক সেকেন্ড তাকিয়ে রইল হেরার দিকে। হেরা, আমি ওদের চিনি অনেক বছর। 2 বোন যথেষ্ট মেজাজি, কি বলতে পারে বুঝেছি। আমি তোমার কাছে সরি বলছি যদি ওরা তোমাকে আঘাত করে থাকে, অপমান করে থাকে। নেক্সট টাইম এরকম কেউ এই বাড়ি বয়ে এসে তোমাকে অপমান করবে না, কথা দিচ্ছি।
নওশাদের কথা শুনে হেরার চোখে পানি চলে আসলো। তুমি কেঁদো না, আমাদের বিয়ের দায় আমার, তোমার কাছে কেন কেউ কৈফিয়ত চাইবে? হেরা চোখের পানি মুছতে মুছতে বলল, আমাকে কথা শোনানোর জন্য আমি কাঁদছি না। জীবনে আমি অনেক খারাপ কথা গালিগালাজ শুনেছি। পৃথিবীতে আমার কাছে এইভাবে সহানুভূতি দিয়ে কেউ কথা বলেনি। আপনি প্রথম কেউ এতটা সম্মান দিচ্ছেন, কেউ খারাপ ব্যবহার। আমার এখন আর কষ্ট দেয় না এগুলো, কিন্তু ইদানিং আপনার কাছ থেকে পাওয়া এত সুন্দর ব্যবহার আমায় অবাক করে। আমি কি সত্যি এইসব পাওয়ার যোগ্য? এই সব কিছু কি সত্যি আমার জন্য আমার সঙ্গে ঘটছে? আমি তো সারা জীবন শুধু মানুষের কটু কথাই শুনে এলাম। আপনি দয়া করে আমার জন্য কাউকে কিছু বলবেন না, সব ঠিক হয়ে যাবে একদিন। ওনারা সত্যি তেমন কোনো খারাপ ব্যবহার করেনি, এটা তো সত্যি। এই সংসার ওনার বোনের। আমি হঠাৎ অযাচিত প্রবেশ করেছি এখানে, ওনারা কষ্ট পাচ্ছেন, এটাই তো স্বাভাবিক। এতদিন আপনি ওনাদের আপন মানুষ ছিলেন, আমাকে কাউকে না বলে বিয়ে করে ফেলাতে ধাক্কা খেয়েছেন ওনারা। ওনাদের ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে। হেরা, তুমি এত কিছু বুঝো, আমি খুব অবাক হচ্ছি। আমার কাছে তোমাকে নিতান্তই বাচ্চা মনে হয়, কিন্তু তুমি তো দেখি অনেক বুঝতার মেয়ে। নওশাদের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। শৈবের কাছ থেকে যুথির কথা শুনে মন খারাপ হয়ে গিয়েছিল। হেরা হেসে দিল। আমি হয়তো জীবনের অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছি বলেই বয়সের তুলনায় বেশি বুঝদার হয়েছে আমায়। কথা শেষ করতে পারল না হেরা, ওর খুব কাশি শুরু হয়ে গেল। দাঁড়ো, তোমাকে আবার নেবুলাইজ করা দরকার। বলেই নওশাদ মেশিন বের করলো নিজেই। তারপর যেভাবে শিখে এসেছে সেই মোতাবেক সব মেডিসিন দিয়ে নেবুলাইজার মেশিন অন করলো। নিজে হাতে হেরাকে মাস্ক পরিয়ে দিল। হেরার মুখে মাস্কটা লাগিয়ে দিল নওশাদ। ঘোমটা দেয়া দেখে একটু অসুবিধা হচ্ছিল মাস্কটা পরাতে। হেরা, ঘোমটা খোলা। আমার সামনে এত বড় ঘোমটা টেনে থাকো কেন? তোমার মুখটাই ভালো করে দেখতে পারি না। হেরা লজ্জা পেলেও মাথার ঘোমটাটা খুলে ফেলল। নওশাদের কথাটা বলেই চিন্তা করছে এই কথাটা বলা ঠিক হয়নি। হেরা লজ্জা পাচ্ছে। মুখে মাস্ক লাগিয়ে সে নওশাদকে দেখছে। নওশাদের চোখে চোখ পড়তেই ওর বুকের ভেতর অন্য একরকম কাঁপুনি অনুভব করছে। তার 22 বছরের জীবনে এরকমভাবে কখনো বুকের মাঝে ধুকপুক করেনি। মানুষটা ওর একটু কাছে আসলেই ওর হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায়। কেমন জানি গা শিউরে উঠছে। ওর হৃৎপিণ্ডটা এত লাফাচ্ছে, মনে হচ্ছে আশেপাশে সবাই ওর বুকের ভেতর শব্দ শুনতে পাবে। এর নাম কি? এই ব্যাপারটাই কি ভালোবাসা? হেরার গা কাটা দিয়ে উঠল। কি যেন একটা গলার কাছে চেপে ধরল। হেরা চোখ বন্ধ করে ফেলল। ঠিক আছে হেরা, সমস্যা হচ্ছে না তো? নওশাদ প্রশ্ন করলো। হেরা শুধু চোখের পলক ফেলল। ওর দাঁতের সঙ্গে দাঁত লেগে যাচ্ছে। মনে হচ্ছে আর একটু সময় এভাবে নওশাদ ওর পাশে বসে থাকলে ও বেহুশ হয়ে পড়ে যাবে। হেরা বুঝতে পারেনি এই মাত্রই সে নওশাদ আজমির প্রেমে পড়ে গেল। অ্যান্টিবায়োটিক, নেবুলাইজ আর ইনহেলার নিয়ে 3 দিনের হেরা অনেকটা সুস্থ। নওশাদের 2 ভাই ফ্যামিলি নিয়ে আসতে চেয়েছিল অসুস্থ হেরাকে দেখতে। নওশাদ না করে দিয়েছে। আগে হেরা সুস্থ হোক তারপর। অফিসে গেলেও বারবার হেরার খবর নিয়েছে নওশাদ। বাসায় ফিরে হেরার সঙ্গে রাতের খাবার খেয়েছে। হেরা নওশাদকে দেখলেই কেঁপে কেঁপে ওঠে। মানুষটাকে দেখতে এত ভালো লাগে ওর। ছুটির দিনে নওশাদ সকালে উঠেই গল্ফ খেলতে চলে যায়। হেরা তখন ঘুমিয়েছিল। আনারের মা ওর ঘুম ভাঙ্গালো ডেকে। আম্মা ওঠেন, নাস্তা খান, তারপর আপনার ওষুধ খাইতে হইব। স্যার বলছে ওষুধ খাওয়ার পর ফোন দিয়ে জানাইতে যে আপনি ওষুধ খাইছেন। তোমার স্যার কি অফিসে চলে গেছে? না, খেলতে গেছে। কি জানি খেলে মাঠে। প্রতিদিন বিকালে খেলে, আবার ছুটির দিনে সকালেও খেলে। কি করব কোন? বাসায় কোনো মানুষ আছে ওনার সঙ্গে কথা কওয়ার, তাই বাইরে বাইরে ঘুরে। ঠিক বলেছ। আপনি স্যারের সঙ্গে সঙ্গে থাকতে পারেন না আম্মা? কি বলো না তুমি? আমার ওনাকে দেখলে কেমন ভয় ভয় লাগে। আমারও বিয়ার পর পর আনারের বাপরে দেখলে ভয় লাগতো জানেন। আনারের মা হাসছে। আর কেমন লাগতো আনারের মা? ভয়ও লাগতো, আবার দেখতেও ইচ্ছে করতো সারাক্ষণ। তাই? হেরা মনে মনে ভাবছে, আমারও তো মানুষটাকে ভয় লাগে, আবার দেখতেও ইচ্ছে করে সারাক্ষণ। রাইতে ঘরের মধ্যে ভয়ে আমার কলিজা কাঁপতো জানেন আম্মা। কিন্তু উনি হাসলেই সেই ভয় আবার গায়েব হইয়া যাইতো। খুব বাসনা করতো আম্মা মানুষটা আমারে। আনারের মা এখনও লজ্জা পাচ্ছে সেই কথা বলে। হেরা মনে মনে চিন্তা করছে নওশাদ হাসলেও ওর কত ভালো লাগে।
রেজওয়ান আর সুমনার সঙ্গে হেসে হেসে কথা বলছিল সেদিন। কত সুন্দর লাগছিল দেখতে। ওঠেন আম্মা, খাইয়া ওষুধ খান, আমার স্যাররে ফোন দিতে হইব। হেরা আজ অনেক সুস্থ, শ্বাসকষ্ট ভালো হয়ে গেছে, কাশিও কমে গেছে। দুপুর হয়ে আছে, নওশাদ এখনও গল্ফ থেকে বাসায় আসেনি। ডাক্তার বলেছে ঠান্ডা না লাগাতে, তাই সে গোসল করে আগে চুল শুকিয়ে ফেলে বাতাসে। এত ঘন লম্বা চুল অনেক সময় লাগে শুকাতে। আর মামিরা বলতো এত বড় চুল না কাটলে কোনোদিন অ্যাজমা ভালো হবে না। ও চুল কাটার কথা চিন্তাও করতে পারে না। সে দোতলায় লিভিং রুমে বসে টিভি দেখছে আর মনে মনে অপেক্ষা করছে নওশাদের। শোয়েব এসে লিভিং রুমে দাঁড়ালো। সাদা রঙের লাক্ষণীয় স্টিচের সালোয়ার কামিজ আর লাল ওড়না পরা হেরা চুল খুলে বসে আছে তখন লিভিং রুমে। শোয়েব কিছুক্ষণ সময় তাকিয়ে রইল। হেরা অন্যদিকে ফিরে আছে বলেই শোয়েবকে দেখতে পায়নি। পিছন থেকে হঠাৎ শোয়েব বলে উঠল, আপনার শরীর কেমন এখন? হেরা চমকে উঠল, তাড়াতাড়ি ঘোমটা দিয়ে উঠে দাঁড়ালো। জি, আগের চেয়ে ভালো। সরি, আমার উচিত ছিল আপনাকে ডেকে খোঁজ নেওয়ার। কেমন একটা ব্যাপার হয়ে গেল। আপনি বাসায় অসুস্থ হয়েছিলেন, একই বাসায় থেকে আমি জানিও না। আমি কাউকে না বলার জন্য বলেছিলাম সবাইকে। আমার এরকম হয়, এত ব্যস্ত হওয়ার কিছুই ছিল না। কি বলছেন? আপনার শ্বাসকষ্ট হচ্ছিল, মামা ওই দিন না আসলে তো আরও খারাপ হতো আপনার অবস্থা। সেরকম কিছু না, ঠিক আছে আমি এখন। মামা আসেননি এখনও গল্ফ থেকে? জি না। আজ হয়তো কোনো টুর্নামেন্ট আছে, তাই দেরি হচ্ছে। অন্যদিন এই সময়ের আগে চলে আসি। শোয়েব হেরাকে যখন দেখে শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সাদা সালোয়ার কামিজে মনে হচ্ছে একা টুকরা মেঘ তার সামনে দাঁড়িয়ে আছে। আনারের মা এসে লিভিং রুমে ঢুকলো। আম্মা আসেন, আপনার সব জিনিস ঠিক করা হয়েছে। হেরা ঠিক করেছে সে আজ রান্না করবে। আনারের মা রান্নাঘরে সব রেডি করে ওকে ডাকতে এসেছে। হেরা আনারের মায়ের সঙ্গে কিচেনের দিকে চলে গেল। শোয়েব পিছনে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বাসা থেকে বের হয়ে গেল। ছুটির দিনে সে তাদের বাসায় দুপুরের খাবার খায়। হেরা অনেক আগ্রহ নিয়ে আজই প্রথম নওশাদের জন্য রান্না করছে। সুমনা বলেছে নওশাদ বাঙালি খাবার খেতে পছন্দ করে। হেরা তার মন মতো করার চেষ্টা করলো। কুচো চিংড়ি দিয়ে করলা ভাজি, রুই মাছের পাতুরি, বড় মাছের মাথার মুড়ি ঘন্ট, গরুর মাংস। পারুল আর রান্নার কাজ করে যে দুইজন, সবাই ওর পাশে দাঁড়িয়ে আছে। আম্মা আপনি একা হাতে সব করছেন? আমি এসব কিছু একা হাতেই করতাম বাড়িতে। পারুল, সব কাজ করতে পারেন আপনি? হেরা হাসছে। আনারের মা দৌড়ে রান্নাঘরে এসে ঢুকলো। আম্মা, স্যারের গাড়ি ঢুকছে বাসায়, দোতলায় উঠে আপনার খোঁজ করব স্যার, আপনি যান তাড়াতাড়ি। কেন? আপনি রান্নাঘরে শুনলে বকবো আমারে। তোমায় কেন বকবে? আপনার শরীর খারাপ, এর মধ্যে রান্না করতেছেন। আমার রান্না প্রায় শেষ। তাহলে যান তাড়াতাড়ি, ওপরে বাকিটা ওরা করুক। হেরা দোতলায় উঠে এলো। নওশাদ নিজের ঘরে তখন হয়তো গোসল করছে। ওর খুব নওশাদের সামনে যেতে ইচ্ছে করছে। হেরা নিজের চুল ঠিক করলো, তারপর ওড়না মাথায় দিয়ে নিজের রুম থেকে বের হলো। তার একটু কেমন কেমন লাগছে যদি কিছু মনে করে উনি এখন রুমে গেলে। তারপরও সে নওশাদের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দিতেই ভেতর থেকে নওশাদ বলে উঠল, এসো। হেরা ঘরের ভেতর ঢুকে দেখে নওশাদ মাত্র গোসল সেরে বের হয়েছে। কোমরে টাওয়াল পেঁচিয়ে খালি গায়ে কাপড় নামাচ্ছে ওয়াল ক্যাবিনেট থেকে। ওকে দেখে আর একটা তাওয়াল গায়ে জড়িয়ে নিল। হেরা লজ্জা পেয়ে গেল। সে তাড়াতাড়ি অন্যদিকে ফিরে গেল। নওশাদ ক্যাবিনেটে তার ট্রাউজার খুঁজে পাচ্ছে না। তাড়াতাড়ি কৌতে গিয়ে ভাঁজ করার অন্য সব কাপড় ফেলে দিল। হেরা আবারও তাকালো নওশাদের দিকে। কিছু খুঁজছেন আপনি? আমার ট্রাউজার এখানে থাকে। আমি খুঁজে দেব? তুমি পাবে না। কিছু খুঁজে না পেলে এত বিরক্ত লাগে আমার। হেরা সোফার দিকে তাকিয়ে দেখে সেখানে নওশাদের কিছু কাপড় গুছিয়ে রাখা। সোফার উপর এগুলো মনে হচ্ছে আপনার। হেরা সেখান থেকে ট্রাউজার বের করে দিল। আনারের মায়ের কাজ দেখো, ক্যাবিনেটে না গুছিয়ে রেখে সোফায় রেখে চলে গেছে। পরে যাওয়া কাপড়গুলো আমি গুছিয়ে রাখি। তোমার কষ্ট করতে হবে না, যার কাজ সেই করবে। নওশাদ ট্রাউজার আর টি শার্ট পরল। আমার কষ্ট হবে না, করে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, দাও। হেরা খুশি মনে নওশাদের ক্যাবিনেটে কাপড় গুছিয়ে দিচ্ছে। ওর খুব ভালো লাগছে কাজটা করতে। নওশাদ হেরাকে দেখছে, ঘোমটা নেই মাথায় এখন। সেদিন বলার পর এখন নওশাদের সামনে এত বড় ঘোমটা দিয়ে রাখে না সব সময়।
মাথার চুলটা উঁচু করে খোপা করল এক ফাঁকে হেরা। নওশাদ অবাক হয়, কে বলবে এক অজপাড়া গায়ের মেয়ে কত সুন্দর করে কথা বলে। অবশ্য সাইফুল ইসলাম স্যারও সব সময় খুব সুন্দর করে শুদ্ধ বাংলায় কথা বলতেন। স্যারের কাছে বড় হয়েছে বলেই ওর মাঝে গ্রাম্য ব্যাপারগুলো এতটা নেই। নওশাদের হঠাৎ মনে পড়ল চুড়িগুলোর কথা। এখন কি দেবে চিন্তা করলো সে। থাক, পরে এক সময় দিবে। নওশাদ চশমাটা চোখে পড়তে পড়তে বলল, তোমার শরীর কেমন আজ? ভালো আছি। তোমাকে দেখে মনে হচ্ছে আজ তুমি ভালোই আছো। ভালো লাগছে দেখে। ওষুধগুলো খাচ্ছ তো ঠিকভাবে? জি। আমার ছোট দুই ভাই আর তাদের বউ তোমাকে দেখতে আসতে চাইছে। আজ রাতে আসতে বললে তোমার অসুবিধা হবে না তো হেরা? আমার অসুবিধে নেই, আপনি যা ভালো মনে করেন। তাহলে আজকে আসতে বলি, তুমি সন্ধ্যায় রেডি থেকো। সুমনা ভাবিরা আসবে? এটা ভালো বলেছ, ওদেরও আসতে বলি। সুমন আর রেজওয়ান দুজনে অসুস্থ ছিল, ভাইরাস জ্বরে কাবু হয়েছিল। হেরা কাপড় গোছানো শেষ করে নওশাদের সামনে এসে দাঁড়ালো। সেই জন্যেই সুমনা ভাবি আমায় ফোন দিতে পারেনি। আপনি যাওয়ার পর আমায় শপিংয়ে নিয়ে গিয়েছেন। আমি জানি। আমি কি ওনাকে একটা ফোন দিব? দিও। এক কাজ করো, তুমি ফোন দিয়ে ডিনারের দাওয়াত দাও, ওদের ভালো লাগবে। তার আগে চলো লাঞ্চ করে আসি। আব্বা আমার জন্য অপেক্ষা করছে না খেয়ে। শুক্রবারে লাঞ্চ আব্বার সঙ্গে করি। গত শুক্রবার ছিলাম না, আব্বার সঙ্গে আর খাওয়া হয়নি। ঠিক আছে, চলুন। নওশাদ আর তার বাবা শুক্রবার দুপুরে একসঙ্গে খায়। আজ হেরাও ওদের সঙ্গে বসেছে। বাবু, বড় বৌমা খুব গরুর মাংস রান্না করে সেদিন খাওয়ালো আমাকে। তাই নাকি? নওশাদ হেরার দিকে তাকালো। হেরা মাথা নাড়ালো শুধু। আমি তো তাহলে মিস করে ফেললাম তোমার হাতের রান্না। নওশাদ হেসে বলল। আনারের মা পাশ থেকে বলে উঠল, স্যার আজকেও সব নতুন আম্মা রান্না করছে। সত্যি হেরা? হেরা বাটি এগিয়ে দিল নওশাদের দিকে। রুই মাছের পাতুরি দেখে বলল, এটা কি সবুজ? আমরা মাছের পাতুরি বলি। আম্মা রান্না করতে এসব রান্না দেখে তো মনে হচ্ছে টেস্টি হবে। হেরা শ্বশুরের প্লেটে খাবার তুলে দিল। আব্বা মাছের কাঁটা বেছে খেতে পারবে না, আমি আব্বার মাছ বেছে দিই। হেরা হেরা মুগ্ধ হয়ে দেখছে এত বড় একজন ব্যবসায়ী, ব্যস্ত মানুষ, কিন্তু কতটা দায়িত্বশীল ছেলে। বৃদ্ধ বাবার মাছের কাঁটা নিজ হাতে বেছে প্লেটে তুলে দিচ্ছে। ওর এত ভালো লাগলো দৃশ্যটা, মনটা ভরে গেল। ওর মামারা নানার কোনো খবর কোনো দিন নেয় না। কি খাচ্ছে, শরীর কেমন, কখনো না। আরও কত খারাপ ব্যবহার করে। আর এই মানুষটা নিজে একা, তাও সব সময় নিজের বাবার খোঁজ নেয়। প্রতিদিন অফিসে যাওয়ার সময় অফিস থেকে এসে একবার হলেও খোঁজ নেবেই নেবে। বৌমা, রান্না অনেক ভালো হয়েছে। হেরার শ্বশুরের কাছ থেকে প্রশংসা পেয়ে খুব খুশি খুশি লাগছে, কিন্তু নওশাদ কিছু বলছে না এখনও। ওনার কি ভালো লাগছে না? বুঝলে বৌমা, তোমার শাশুড়িও খুব ভালো রান্না করে, শিখে নিও। জি আব্বা। আব্বা ধীরে ধীরে খাও, গলায় খাবার আটকে যায় কিন্তু তোমার। নওশাদ বলল, খাচ্ছি। তোর আম্মার কাণ্ডটা দেখ, মেয়ের বাসায় গিয়ে দিনের পর দিন পড়ে থাকে। কিছু বলিস না কেন বাবু? থাকুক না আব্বা, এখানে থাকলে তোমার উপর খবরদারি করে আম্মা। এখন তুমি নিজের মতো করে আছো, ভালো লাগছে না তোমার? এটা ঠিক বলেছিস। তোর আম্মা সারা জীবন আমার উপর মাতব্বরি করলো শুধু। থাকুক পরে মেয়ের বাসায়। হাসলো নওশাদ। খাওয়া শেষ করে নওশাদ হেরাকে নিজের রুমে আসতে বলল। আমার একটা ঔষধ এখন খেতে হয়, খেয়ে আসি। ঠিক আছে। হেরা ঔষধ খেয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চুলটা আঁচড়ে খোপা করলো, মাথায় ওড়নাটা দিয়ে আবারও খুলে ফেললো। রুম থেকে বের হওয়ার সময় আবার ওড়নাটা মাথায় দিল। নওশাদের রুমের দরজায় খুব ধীরে নক করছে সে। খোলা আছে হেরা, চলে এসো। হেরা ঘরে ঢুকে দেখে নওশাদ ফোনে কথা বলছে। সে চুপচাপ চেয়ারে বসলো। ও বুঝতে পারছে নওশাদ তার কোনো ভাইয়ের সঙ্গে কথা বলছে। ও নওশাদের দিকে তাকিয়ে আছে। মানুষটা কথা বলছে ফোনে, এটা দেখতেও কি ভালো লাগছে। ফোনে কথা শেষ করে নওশাদ হেরার দিকে তাকিয়ে বলল, এসি ছাড়া তোমার খারাপ লাগছে না তো? না, ঠিক আছে। সুমনার সঙ্গে কথা বলেছি, ওরা আসছে রাতে। এখন শরীর কেমন ভাবি? এখন ভালো আছে। তুমি অসুস্থ ছিলে শুনে আফসোস করছিল, সে জানতো না বলে। আপনাকে ওনারা দুজন খুব পছন্দ করেন। আমিও ওদের খুব পছন্দ করি। আমার জীবনের সবচেয়ে কাছের মানুষের মধ্যে ওরা দুজন। আমার জীবনটা একটা সময় খুব একা হয়ে গেল গীতি যাওয়ার পর আমি তখন মানুষের সঙ্গ পছন্দ করতাম না, একা থাকতেই ভালো লাগতো। কিন্তু রেজওয়ান আর সুমনা তখন আমাকে একা থাকতে দিত না, ওরা আমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। আমি শুধুই কাজে ডুবে থাকতাম। আমি জানি একা থাকাটা কত কষ্টের। হেরা বলল, রাতের পর রাত জেগে বসে থাকতাম বারান্দায়,
মনে হতো গীতি কখনো না কখনো আসবে হয়তো। কত মানুষই তো মৃত প্রিয়জনকে হ্যালোসিনেশনের মধ্যে দেখে, কিন্তু আমি কখনো গীতিকে দেখিনি। একটা সময় সেই ইচ্ছেটা সময়ের স্রোতে চাপা পড়ে গেল। আমি আর অপেক্ষা করি না গীতির জন্য। আমার অবচেতন মন আমার সকল অস্তিত্ব মেনে নিয়েছে। গীতি নেই, গীতি আর আসবে না। সেদিন থেকে নিজেকে কাজ, সামাজিকতা এসব কিছুতে বন্দি করে ফেলেছিলাম। হেরার খুব ইচ্ছে করছে নওশাদের হাতটা ধরতে, হাত ধরে বলতে, আমাকে আপনার একাকিত্বের সঙ্গে বানিয়ে ফেলুন না, আমিও খুব একা। হেরা, জি। খাওয়ার টেবিলে বলিনি তোমার রান্না অনেক ভালো হয়েছে। অনেকদিন পর এ বাড়িতে আমার জন্য কেউ এত ভালো ভালো রান্না করলো, শুধুই আমার জন্য। হেরার মনটা আনন্দে ভরে উঠল। তার খুব থ্যাঙ্কস বলতে ইচ্ছে করছে, কিন্তু বলতে লজ্জা লাগছে। একটা কাজ করবে, ইন্টারকমটা দিয়ে রান্নাঘরে কাউকে বলো তো আমার জন্য আর তোমার জন্য চা দিয়ে যেতে। ওই যে পাশের ছোট ফোনটা, ওটাই। আমি বানিয়ে নিয়ে আসি। বলেই হেরা ঝট করে উঠে দাঁড়ালো। এই গরমে তোমার কষ্ট করে কিচেন যাওয়ার দরকার নেই, এমনিতেই এত কিছু রান্না করেছো আজ। প্লিজ প্লিজ, যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। বলে হেসে দিল নওশাদ। হেরা দৌড় দিল দরজা খুলে রান্নাঘরের দিকে। নওশাদ অবাক হয়ে গেল। আরে এই মেয়ে তো শান্তশিষ্ট দেখালেও এখন মনে হচ্ছে ভালোই চঞ্চলতা আছে। ঘরে বসে হাসছে নওশাদ। শুক্রবার এই সময় সে ঘরে বসে বই পড়ে। কোনো দিন সুইমিং করতে যায়। আজ ওসব করতে ইচ্ছে করছে না। অনেক বছর পর এই বাসাটাকে খুব আপন মনে হচ্ছে। বাসাটা তাকে আটকে রাখতে পারছে। নওশাদ লাগেজ খুলে হেরার সব গিফট বের করলো। গয়নাগুলো আলাদা করে রাখলো। চুড়িগুলো বের করে দেখলো। ওর আন্দাজ বলছে চুড়িগুলো পারফেক্ট হবে। ওর খুব ইচ্ছে করছে নিজের হাতে হেরাকে চুড়িগুলো পরিয়ে দিতে। খুব কি বেশি হয়ে যাবে? মেয়েটা সামান্য কিছু পেলে খুশি হয়ে যায়। ও চুড়ি কয়েকটা পরিয়ে দিলে হয়তো খুব খুশি হবে। হেরাকে কেউ কোনো দিন আদর করে কিছু দেয়নি। নানার সামর্থ্য সামান্য ছিল, ইচ্ছা থাকলেও বৃদ্ধ নানা প্রয়োজনটুকু মেটাতে পারেনি হয়তো। আজ সে যখন ওর দায়িত্ব নিয়েছে, নিজের দায়িত্ব সবটুকু পালন করতে চায় নওশাদ। ওকে খুব সুন্দর সম্মানের জীবন দিতে চায়। যার ইচ্ছে হবে বাড়ি বয়ে এসে ওকে কথা শুনিয়ে যাবে, সে সব কিছু মেনে নেবে না, অসম্ভব। দরজা খুলে হেরা ট্রে নিয়ে ঢুকলো। আপনি চিনি খান না তাই না? আমি চিনি দেইনি। সমস্যা নেই, একদিন খেলে কিছু হবে না। হেরা নওশাদের হাতে মগ তুলে দিল। খেয়ে বলুন না কেমন হয়েছে। খাচ্ছি, তুমি নাও, একসঙ্গে খাই। আগে আপনি খেয়ে বলুন কেমন হয়েছে। নওশাদ মগে চুমুক দিল। ভালো হয়েছে হেরা। জানেন, নানাও আমার হাতের চা খুব পছন্দ করতো। তাই? সত্যি ভালো হয়েছে চা। থ্যাঙ্কস হেরা, তুমি আজ আমাকে মজার মজার রান্না করে খাওয়ালে, এখন আবার দারুণ চা খাওয়ালে। তোমাকে আমি একটা গিফট দিতে চাচ্ছি। আমি যদি প্রতিদিন রান্না করি, প্রতিদিন চা বানিয়ে খাওয়াই, তাহলে কি প্রতিদিন গিফট দিবেন? নওশাদ হো হো করে হেসে দিল। আচ্ছা, প্রতিদিন দিব। প্রতিদিন গিফট লাগবে না, কিন্তু আমি প্রতিদিন আপনার জন্য চা বানিয়ে দিব। ঠিক আছে, কিন্তু আমি যদি প্রতিদিন গিফট দেই তখন? এত গিফট লাগবে না আমার। গিফট পেলে মনে হবে গিফটের জন্য আমি কিছু করছি। আমি আমার দায়িত্ব থেকে করতে চাই। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় অফিস থেকে যখন বাসায় ফিরবো তখন তুমি চা বানিয়ে আনবে, আমরা দুজন একসঙ্গে বসে চা খাবো, কেমন? ঠিক আছে। দরজায় আনারের মা নক করছে। হেরা উঠে দরজা খুলে দিল। আনারের মায়ের হাতে এই বড় একটা ব্যাগ। আম্মা, সুমনা ম্যাডামের ড্রাইভার আসছে, বলল আপনার জন্য ম্যাডাম দিছে এই ব্যাগ। কি আছে এই ব্যাগে? আমি জানি না আম্মা। আনারের মা ব্যাগ নিয়ে ঘরের ভেতরে ঢুকলো। কি আছে ব্যাগে হেরা? নওশাদও উঠে এলো। নওশাদ আনারের মাকে ডেকে বলল, আজ রাতে বাড়িতে গেস্ট আসবে, আলাউদ্দিনকে বলো আয়োজন করতে। জি। আনারের মা ব্যাগ নামিয়ে রেখে ঘর থেকে বের হয়ে গেল। খুলে দেখবো? তোমার জন্য পাঠিয়েছে, খুলবে তো অবশ্যই। হেরা ব্যাগের চেইন খুলে দেখে টেইলার্স থেকে ওর সব ড্রেস আর ব্লাউজ পাঠিয়েছে সুমনা। আমার জন্য ভাবি এসব কিছু কিনে দিয়েছিল, দেখুন। হেরা ড্রেসগুলো খুলে দেখাচ্ছে নওশাদকে। ও আচ্ছা, সুন্দর। জানেন, অনেক দাম এক একটা ড্রেসের। আমি বারবার না করেছি এতগুলো ড্রেস কেন কিনতে হবে, তাও এত দাম দিয়ে কিনে দিল। তারপর? উনি জোর করে কিনে দিলেন, আমার কোনো কথাই শুনলেন না। তোমাকে ভালোবেসে কিনে দিয়েছে সুমনা। তাই বলে এত শপিং? আমাকে উনি কি বললো জানেন? কি বলেছে? থাক না, শুনি না, কি বললো সুমনা? বলল আমার নাকি এখন শপিং করার বয়স। এটা ঠিক বলেছে,
তোমার বয়সী মেয়েরা শপিং করতে পছন্দ করে। অবশ্য আমার ধারণা সব বয়সী মেয়েরাই শপিং করতে পছন্দ করে। আমার এত টাকা খরচ করার অভ্যেস নেই। যেই বললাম, ভাবি বলে উঠলেন, তোমার বরের এত টাকা আছে, তুমি প্রতিদিন খরচ করলেও শেষ করতে পারবে না। নওশাদ হাসছে হেরার কথা শুনে। সুমন এই কথা বলল? আপনার কষ্টের টাকা আমি কেন খরচ করব, তাই না? আর টাকা যে কি জিনিস আমি সেটা জানি। জানেন আমার 2টা পরীক্ষার ফর্ম পূরণ করার জন্য টাকা কত কষ্ট করে জোগাড় করেছে নানা। মামারা দেয়নি। নানাও অসুস্থ ছিল, পেনশনের টাকা দিয়ে চিকিৎসা করাতে হতো নানারও হাত খালি ছিল। আমি দেখেছি নানার কষ্টটা, তাই বলছি অযথা টাকা খরচ করার অধিকার নেই আমার। আমার টাকা খরচ করার অধিকার তোমার আছে, তুমি করতেই পারো হেরা। না থাক, এত খরচ করা ঠিক না। হেরা, কথায় কথায় তোমার গিফট দেওয়ার কথা ভুলেই গেলাম, দাঁড়াও 1 সেকেন্ড। বলে নওশাদ চুরির বক্সগুলো বের করলো। তুমি আমার কাছে চুড়ি চেয়েছিলে না? এই নাও। নওশাদ চুড়িগুলো হেরাকে দিল। এগুলো কি সোনার চুড়ি? তোমার জন্য দোহা থেকে কিনেছি। ও আল্লাহ, সোনার চুড়ি কেন আনতে গেলেন? আমি তো কাজ কিংবা ইমিটেশন বলেছিলাম, অনেক দাম তো সোনার। হেরা চোখ বড় বড় করে নওশাদের দিকে তাকালো। আগে দেখো তো তোমার হাতে লাগবে কিনা, আমি পরিয়ে দিব হেরা। দিন। হেরা হাত বাড়িয়ে দিল। নওশাদ হেরার হাতটা ধরলো, তারপর একই ডিজাইনের 8টা চুড়ি হেরা 2 হাতে পরিয়ে দিল। বাহ হেরা, অনেক সুন্দর লাগছে তোমার হাতটা। হেরা লজ্জা পেয়ে গেল। সব সময় পরে থেকো, সুন্দর লাগবে। নষ্ট হয়ে যাবে না তো? নষ্ট হবে না, আরও আছে, দেখো পছন্দ হয় কিনা। এত চুড়ি? তোমার জন্য। হেরা অবাক হয়ে দেখছে এতগুলো চুড়ি ওর জন্য এনেছে নওশাদ। অনেক বছর পর আমি এসব কিনলাম। গীতে নিজের শপিং নিজেই করতো, তাই ভাবছিলাম তোমার পছন্দ হবে তো। অনেক পছন্দ হয়েছে আমার। এত সুন্দর চুড়ি আমি জীবনেও দেখিনি। থ্যাঙ্কস। গুছিয়ে রাখো বাকিগুলো। এই ঘরে রাখি? তোমার ইচ্ছা, যেখানে খুশি রাখো। কোন আলমারিতে রাখবো? একটাতে রাখলেই হলো। নওশাদ বাকি সব গিফটগুলো দিল। ব্যাগ, কসমেটিক্স, পারফিউম, গলা কানের 2টোর সেট এনেছে গোল্ডেনের, সেগুলো রেখে দিল, পরে দিবে। এগুলোও তোমার হেরা। এত কিছু? হেরা যখন বাকি চুড়ির বক্সগুলো নওশাদের আলমারিতে তুলে রাখছে, তখন নওশাদের মোবাইলে অফিসের কেউ ফোন দিয়েছে। নওশাদ কথা বেলায় ব্যস্ত হয়ে গেল। হেরা নওশাদকে বলে নিজের ঘরে চলে এলো। সন্ধ্যায় হেরা শাড়ি পরবে ঠিক করেছে। শাড়ি সে পরতে পারে, কিন্তু নিচে কুচিগুলো একজন ধরলে সুবিধা হয়। ছোটবেলায় নানুর শাড়ি পরে খেলতো সে, সেই থেকে শাড়ি তার খুব প্রিয়। সুমনা তাকে খুব সুন্দর সুন্দর কয়েকটা শাড়ি গিফট করেছে। সেখান থেকে হালকা হলুদ রঙের একটা সিল্কের শাড়ি পরবে বলে ঠিক করেছে সে। শাড়িটার পাড়টা ডিপ বেগুনি রঙের। এত সুন্দর শাড়ি সে কখনো দেখেনি। সে আনারের মাকে বলে আসলো তাকে শাড়ি পরার সময় একটু হেল্প করতে। আনারের মা আজ খুব ব্যস্ত রান্নাঘরে, আবার বাসা গোছানো সব ওকেই দেখে করাতে হচ্ছে। অনেকদিন পর পর বাসায় গেস্ট আসে এখন। আনারের মায়ের খুব ভালো লাগছে, বাড়িটা আগের মতো হবে ভেবেই। একটা মানুষ আসতেই সব আগের মতো হয়ে যাচ্ছে। হেরা শাড়ি পরে চুল ছেড়ে দিল, মুখে একটু হালকা মেকআপ লাগালো। সে আগে কখনো সাজতো না, কিন্তু সেদিন পার্লারে একটু সাজতেই নিজের কাছেই দারুণ লেগেছে ওর। ফেস পাউডার, কাজল আর হালকা রঙের একটা লিপস্টিক লাগালো। বেশি সাজলে ভূতের মতো লাগে ওকে। নওশাদ বিরক্ত হতে পারে। নওশাদ ওর জন্য পারফিউম এনেছে কয়েকটা, সেখান থেকে একটা গায়ে স্প্রে করলো। এভাবে জীবনে কখনো সাজেনি সে। আয়নায় নিজেকে দেখে ভালো লাগছে ওর। নওশাদ দেখবে ভেবেই আনন্দ লাগছে খুব। রুম থেকে বের হতেই দেখে সিঁড়ি দিয়ে নওশাদ উঠে আসছে। কালো একটা পাঞ্জাবিতে নওশাদকে খুব সুন্দর লাগছে। ফর্সা মানুষটাকে আরও ফর্সা লাগছে। ওর তাকাতেই কেমন লাগছে, মনে হচ্ছে উনি ওর মনটা পড়ে ফেলবেন হেরার চোখ দেখেই। নওশাদ হেরাকে এই প্রথম শাড়ি পরা দেখছে। হলুদ শাড়িতে মেয়েটাকে তো দারুণ লাগছে, মনে মনে ভাবলো, ইস, আর একটু বয়স বেশি হলে কি হতো, এত বাচ্চা বয়সী একটা মেয়ে। নিজেকে ওর পাশে অপরাধী লাগে। ওর মুখের চোখের মায়ায় পড়তে কোথায় যেন একটা বাধা আসে ওর ভেতর থেকে। তারপরেও ওর দিকে তাকালেই একটা মায়ার বাধা পড়ে যাচ্ছে সে। হেরা, এসো তো, আমার রুমে একটা জিনিস দিব তোমাকে। কি? সঙ্গে এসো, দিচ্ছি। হেরা নওশাদের পেছন পেছন ওর রুমে ঢুকলো। নওশাদ গলা কানের সেটগুলো বের করে দিল। শাড়ির সঙ্গে ভালো লাগবে হেরা, পরে দেখো। আবার কেন? তোমার জন্য এনেছিলাম, তখন দেইনি মনে হলো। হেরা মুগ্ধ হয়ে দেখছে। এত সুন্দর। পরো।
হেরা আয়নার সামনে দাঁড়িয়ে গলার একটা সেট পরল। নওশাদ কাছে এগিয়ে গেল। খুব সুন্দর লাগছে তোমাকে। হেরার এত ভালো লাগছে নওশাদ সুন্দর বলাতে ওর মনটা আনন্দে ভরে যাচ্ছে। হঠাৎ নওশাদ বলল, তোমার গলার কাছে এটা কিসের দাগ? ব্যথা পেয়েছিলে? হেরার কলারবোনের নিচে বুকের কাছে বড় একটা আঁচড় দেখে নওশাদ প্রশ্ন করল। হেরার সঙ্গে সঙ্গে জায়গাটায় হাত দিয়ে ঢেকে ফেলল। এই দাগটা দেখলে ওর মনটা কষ্টে শেষ হয়ে যায়। প্রতিদিন যখনই চোখ পড়ে তখনই সে কেঁপে ওঠে। ওর চোখ ভিজে উঠল সঙ্গে সঙ্গে। সে নওশাদের সামনে কাঁদতে চায় না আজ। খুব চেষ্টা করছে সে চোখের পানি আটকাতে। কি হলো, বলা যাবে না আমাকে? এই মেয়ে, চোখে পানি মনে হচ্ছে তোমার, কি ব্যাপার হেরা, বলো তো। এটা আমার জীবনের কলঙ্ক হেরা। নিচের দিকে তাকিয়ে বলল। মানে? নওশাদ অবাক হয়ে হেরার দিকে তাকিয়ে আছে। হেরা চুপ করে আছে। বলো কি হয়েছিল। নুরুল যেদিন তুলে নিয়ে যাচ্ছিল আমি বাধা দিচ্ছিলাম ধস্তাধস্তিতে। এটা ওর নখের আঁচড়। প্রায় 3-4 ইঞ্চির ওপরে বড় দগদগে একটা আঁচড়। হেরা কেঁদে দিল। সবসময় ওড়না দিয়ে শরীর ঢেকে রাখে বলে দেখা যায় না এই গলার নিচে আর বুকের ওপরের দাগটা। নওশাদের মনটা খারাপ হয়ে গেল। হেরা কাঁপা কাঁপা ঠোঁটে ফিসফিস করে বলল, জানেন, প্রতিদিন এই দাগটা দেখলে ভয়ে কষ্টে আমার ভেতরটা পুড়ে যায়। এই কলঙ্ক সারা জীবন আমি বয়ে বেড়াতে হবে। নওশাদ হেরার বুকের কাছের সেই আঁচড়টাতে হাত দিয়ে স্পর্শ করল। সঙ্গে সঙ্গে হেরার সমস্ত শরীর কেঁপে উঠল। শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে হেরা। তার কাছে মনে হচ্ছে সে জমে বরফ হয়ে যাচ্ছে। তার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। নওশাদ গলা নামিয়ে বলল, চাঁদেরও তো কলঙ্ক থাকে হেরা, তাই বলে কি চাঁদের সৌন্দর্য কমে যায়? তুমি চাঁদের মতো সুন্দর পবিত্র একটা মেয়ে, এই সামান্য দাগ তোমাকে কলঙ্কিত করতে পারেনি। আমার কাছে তুমি পবিত্র। হেরা কোনো কথা বলতে পারছে না। ওর কাছে মনে হচ্ছে নওশাদের হাতটা ওর বুকের ভেতরে সব কষ্ট, সব যন্ত্রণা, সব অপমান শুষে নিয়ে যাচ্ছে। এই হাতের স্পর্শে সে সত্যি পবিত্র হয়ে যাচ্ছে।